My dear students, welcome to Media High School YouTube channel. আর আমি তোমাদের অভিজিৎ স্যার। আর আজকে আমরা কি পড়বো সেটা বলার আগে শোনা একটা কবিতা শোনায়, খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা কবিতাটা হলো কা আ তরু বড় পঞ্চ বিডালু চঞ্চল চিয়ে পৈঠু কালু দৃঢ় করিও মহাসুখ পরিমাণ লুই ভনই গুরু উচ্ছিও জানো। কিছু বুঝতে পারলে না তো? বিশেষ করে ভাষাটা তো একেবারে অচেনা, তাই না? কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, ভাষাটা কিন্তু বাংলা। হ্যাঁ, আমার তোমার আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আজকের বাংলা নয়, আজ থেকে 1000 বছরের বেশি আগের বাংলা। যে সময় বাংলা ভাষার জন্ম, যখন বাংলা ভাষা সবে গুটি গুটি পায়ে চলতে শুরু করেছে, আজ থেকে প্রায় 1000 বছর আগে, সময়টা স্পেসিফিকলি বললে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, এই সময়টা, যে সময়ে এই বাংলার বুকে, তখন তো বাংলা নয়, বাংলা নামও ছিল না, গৌড়, শুম্ভ, হরিকেল, সমতট, রাঢ়, এই সমস্ত নামে এই অঞ্চলটা বিভিন্ন নামে পরিচিত ছিল। তো এই গৌড়ের রাজা ছিলেন পাল বংশের রাজারা, এবং পাল বংশের রাজারা তারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। যদিও পাল শাসন যুগে যে বৌদ্ধ ধর্ম, সেটা গৌতম বুদ্ধের প্রচারিত বৌদ্ধ ধর্ম থেকে অনেকখানি পরিবর্তন হয়েছে। বৌদ্ধ ধর্মের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম ক্রমে দুটি ভাগে ভাগ হয়েছে, হিনযান, মহাযান। পরবর্তীকালে এই মহাযান ধর্মমতের সঙ্গে আবার বিভিন্ন দার্শনিক মতবাদ মিলে গিয়ে এই বাংলার বুকে সৃষ্টি হয়েছে তন্ত্রযান, যেটাকে বজ্রযান নামেও ডাকা হয়, তান্ত্রিক বৌদ্ধ মতবাদ। এছাড়া কালচক্রযান, সহজযানকে সহজিয়া নামেও ডাকা হয়। এই সহজযান বা সহজিয়া মতবাদের যারা নেতা ছিলেন বা গুরু ছিলেন, তাদেরকে বলা হতো সিদ্ধাচার্য। এই সিদ্ধাচার্যদের হাত ধরেই বাংলা ভাষায় জন্ম আমরা বলতে পারি। বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন যে পুঁথিটি পাওয়া গেছে, যেখান থেকে আমি তোমাদেরকে এই কবিতাটা শোনালাম, কা আ তরু বড়, সেই পুঁথিটির নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, বা সংক্ষেপে বলতে গেলে চর্যাপদ। এই চর্যাপদে প্রথম কবিতা যেটি আমি তোমাদেরকে শোনালাম। সহজযান বৌদ্ধ ধর্মে গুরু শিষ্য পরম্পরায় বিশ্বাস করা হতো। তারা দেব দেবী, আচার আচরণ, পূজা পার্বণ, তন্ত্র মন্ত্র এ সমস্ত কিছুতে বিশ্বাস করতো না খুব একটা। তারা মনে করত যে মানুষের মধ্যেই পরম জ্ঞানের অবস্থান, মানুষের মধ্যেই রয়েছে পরম জ্ঞান, এবং সেই পরম জ্ঞানকে কোনো পুঁথি বা গ্রন্থ পড়ে আয়ত্ত করা সম্ভব নয়। সেটা সম্ভব একমাত্র গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে দিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে তারা বলতেন দেহ এবং মন, অর্থাৎ আত্মা, এই আত্মা শুদ্ধ হওয়া দরকার। মন এবং দেহ শুদ্ধ হলে তবে প্রকৃত নির্বাণ বা আত্মার চূড়ান্ত মুক্তি, এটা লাভ করা সম্ভব। খ্রিস্টীয় অষ্টম শতকে তখন পর্যন্ত সাহিত্যের ভাষা, সাহিত্য, ব্যাকরণ, ধর্ম, দর্শন, চিকিৎসাশাস্ত্র, এ সমস্ত উচ্চমার্গের যে চর্চা, সেগুলো কিন্তু সংস্কৃত ভাষাতেই হতো। বিশেষ করে আমরা নাম করতে পারি সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত, অথবা চক্রপাণি দত্তের যে চিকিৎসাশাস্ত্র, এগুলো সংস্কৃত ভাষাতেই লেখা হয়েছিল। কিন্তু এই যে সহজযান বা সহজিয়া মতবাদী যারা সিদ্ধাচার্য, যারা গুরু, তারা কি করলেন? তাদের প্রচলিত রীতিনীতি থেকে সরে এসে তারা তাদের যে মতামত, তাদের যে ধর্মমত, সেটা প্রচার করতে শুরু করলেন মানুষের চলতি মুখের ভাষায়। মানুষ যে ভাষায় কথা বলে, সংস্কৃত ভাষায় যদিও সাহিত্য তখন রচনা হতো, কিন্তু মানুষের মুখের ভাষা ছিল অন্য। সংস্কৃত ভাষার থেকে পরিবর্তন হতে হতে মাগধী অপভ্রংশ থেকে গৌড়ীয় যে ভাষা, তার পরিবর্তিত রূপই হচ্ছে এই বাংলা ভাষা। তখন সবে বাংলা ভাষার প্রচলন শুরু হয়েছে, মানুষ সেই ভাষায় কথা বলতে শুরু করেছে। তো সেই মানুষের মুখের ভাষাকেই এই সিদ্ধাচার্যরা বেছে নিলেন তাদের মতামত, তাদের আদর্শ প্রচার করার জন্য। কয়েকজন সিদ্ধাচার্যের নাম এক্ষেত্রে না করলেই নয়। আমি যে কবিতাটা পাঠ করলাম, সেই কবিতার রচয়িতা হলেন লুইপাদ।
এছাড়াও হুসুকপাদ, সরহপাদ, কানহুপাদ এর নাম করা যায়। তো এই সিদ্ধাচার্যরা মানুষের মুখে সহজ সরল ভাষায় মানুষের মনের মতো করে সহজ জ্ঞান বা সহজিয়া বৌদ্ধ ধর্মমত প্রচার করার প্রচেষ্টা করলেন, যাতে মানুষ সহজে তাদের মতকে, তাদের ধর্মকে আপন করে নেয়। এই ধর্মে কোনো আড়ম্বর বা জাঁকজমক বিশেষ কিছু ছিল না, বরং ছিল সহজ সরলভাবে মানুষের মুক্তির পথ নির্দিষ্ট করার একটা প্রয়াস। আমরা এখন আলোচনা করছিলাম বাংলা ভাষার জন্ম নিয়ে। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে এই আজ থেকে প্রায় 1000 বছর আগে বাংলার যে সংস্কৃতি একটা বিশাল জিনিস। তো আজকে আমরা সেই সংস্কৃতি কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা এই পরবর্তীকালে তাহলে দ্বিতীয় পার্ট 2 নিয়ে আসবো। এখন আমরা শুরু করছি যে আজ থেকে প্রায় 1000 বছর আগে বাংলার যে অর্থনীতি সেটা কেমন ছিল সেটা একটু জেনে নিই আমরা। কেমন? তো যে সময় কথা বলছি সে সময় বাংলাতে ব্যবসা বাণিজ্যে কিছুটা অবনতি হয়েছিল, বা বলা যায় ব্যবসা বাণিজ্যের পরিমাণ অনেকখানি কমে এসেছিল। বাংলার নদী দিয়ে মধুকর সপ্তডিঙা আর আগের মতো তত বেশি চলতো না। তার প্রমাণ আমরা পাই যে পাল সেন যুগে বাংলাতে সোনা এবং রূপোর যে মুদ্রা, সেই মুদ্রার ব্যবহার অনেক বেশি অনেকটা কমে এসেছিল। মুদ্রা ছাপানো হতো কম, বরং কড়ি দিয়ে সাধারণ কেনাবেচে চলতো। এর থেকে প্রমাণ হয় যে বাংলার যে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক অর্থনীতি সেটা কিন্তু আগের মতো অত বেশি সমৃদ্ধ ছিল না, বরং আরব সাগরের তীরে যে আরব বণিক, সেই সমস্ত বণিকদের প্রভাব অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। ব্যবসা বাণিজ্যের জায়গায় বাংলার অর্থনীতি একটা কৃষি নির্ভর হয়ে পড়েছিল। বাংলার জমি, বাংলার জলবায়ু কৃষির পক্ষে যথেষ্ট উপযুক্ত, তো কৃষি নির্ভর হয়ে পড়েছিল। তার প্রমাণও আমরা পাই পাল যুগের বিভিন্ন পাল এবং সেন যুগের লেখগুলি থেকে, তাম্রশাসন থেকে আমরা দেখতে পাই যে সেই সময় পাল রাজারা বা সেন রাজারা তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রাহ্মণ, বৌদ্ধ ভিক্ষু, বৌদ্ধ যে বিহার সেগুলিকে তারা জমি দান করেছেন, সম্পত্তি দান করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলা অর্থনীতি একান্তভাবে আস্তে আস্তে কি হচ্ছিল না, কৃষি অর্থনীতিতে পরিণত হচ্ছিল। পাল সেন যুগের অর্থনীতি সম্পর্কে যখন আলোচনা করছি সেক্ষেত্রে আরেকটা বিষয় অবশ্যই আলোচনা করা দরকার, যে রাজ্যের শাসন ব্যবস্থা চালানোর জন্য যে খরচ, সেই খরচ কোথা থেকে আসতো। যে কোনো রাজ্যের শাসন ব্যবস্থা চালানোর খরচ আসে ট্যাক্স থেকে, কর ব্যবস্থা থেকে। এক্ষেত্রে পাল সেন রাজারাও তারা কি করতেন, প্রজাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতেন। ট্যাক্স বিভিন্ন রকমের ছিল। কৃষকদের কাছ থেকে ফসলের অংশ ট্যাক্স হিসাবে নেওয়া হতো। সাধারণত উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ ট্যাক্স হিসাবে আদায় করা হতো। এছাড়াও বণিকদের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের যে কেনা বেচা, সেই মালের পরিমাণের উপর ট্যাক্স আদায় করা হতো। এছাড়া রাজারা তাদের নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ, মধু এই সমস্ত অন্যান্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো প্রজাদের কাছ থেকে ট্যাক্স হিসাবে আদায় করতেন। সমগ্র গ্রামের উপর ট্যাক্স চাপানো হতো। এছাড়াও হাট বাজার বা রাস্তাঘাট তৈরি করলে তার উপর, খেয়াঘাট তৈরি করলে তার উপর ট্যাক্স আদায় করা হতো, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজগুলো আরো বেশি পরিমাণে করা যায়, সেই জন্য এটা প্রয়োজনে ছিল। কৃষি সম্পর্কে যখন আলোচনা করছি তখন অবশ্যই কৃষি যে ফসল, আজ থেকে 1000 বছর আগে বাংলায় কোন কোন ফসলের চাষ হতো, কোনগুলো হতো না, সে সম্পর্কে একটু জেনে নেওয়া আমাদের অবশ্যই উচিত। তো বাংলার ফসল বলতে প্রথমেই যে জিনিসটির নাম আমাদের মনে আসে সেটি অবশ্যই হচ্ছে ধান। ধান তো বাংলায় বহু প্রাচীন যুগ থেকেই চাষ হয়ে এসেছে। ধান ছাড়াও সর্ষে, নানা রকমের দানা শস্য এগুলি চাষ হতো। ডালের চাষ এই জিনিসটা সম্পর্কে কিন্তু বলা যায় যে ডাল কিন্তু বাঙালি তখন পর্যন্ত খুব একটা খেত না। মনে করা হয় ডাল পশ্চিম ভারত থেকে বাংলায় আগমন ঘটেছিল ডালের, এবং ডাল বাঙালি পশ্চিম ভারতের মানুষের কাছ থেকে খেতে শিখেছিল। আচ্ছা, আরো কিছু ফসলের নাম বলি যেগুলো আজকে আমাদের যে কৃষিকাজ, সে কৃষিকাজে অন্যতম উৎপাদন বলা যায়, যেমন আলু বা টমেটো অথবা ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এগুলো কিন্তু বাঙালি তখন পর্যন্ত জানতো না। অবাক হচ্ছ? আলু কিন্তু আমরা খুব বেশি দিন খাচ্ছি না। আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এগুলো বিদেশিদের হাত ধরে বাংলায়
এসেছে, বিশেষ করে পর্তুগিজরা এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। আলু, কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা যেটা আমাদের রান্নার একটা অন্যতম উপাদান, সে কাঁচা লঙ্কা কিন্তু বিদেশ থেকে এসেছে। আমরা এই পরবর্তীকালে যখন আবার বাঙালির খাওয়া দাওয়া সম্পর্কে আলোচনা করব, তখনও দেখতে পাবো যে বহু খাবার যেগুলো আমরা বর্তমান যুগে খাই সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিদেশ থেকে আমাদের বাংলায় প্রবর্তিত হয়েছে বিভিন্ন সময়ে। আচ্ছা, ফলের মধ্যে কি কি চাষ করা হতো? ফলের মধ্যে যেগুলো আমরা এখনো দেখতে পাই, আম, জাম, কাঁঠাল, কলা, নারকেল, সুপুরি, ডালিম, এই ধরনের ফলগুলো এগুলো চাষ হতো। আমরা যে আপেল বা লেবু খাই সেগুলো বাংলায় খুব একটা চাষ এখনো পর্যন্ত হয় না, পাহাড়ি অঞ্চল বাদ দিলে। তো সেই হিসাবে তখনও পর্যন্ত এগুলো চাষের প্রচলন ছিল না। খাদ্যশস্য বাদ দিয়ে অর্থকরী ফসলের মধ্যে বলতে গেলে পাট এবং তুলোর চাষ বাংলায় হতো। পাট চাষ তো বাংলায় অবশ্যই ব্যাপকভাবে হতো। এছাড়াও বাঁশ, বিভিন্ন কাঠের জন্য গাছ লাগানো, জঙ্গল তৈরি করা, এগুলো বাঙালির অর্থ আগমনের একটা অন্যতম উপায় সেই যুগেও ছিল। সেই সময় বাংলায় জঙ্গলের পরিমাণ যথেষ্ট বেশি পরিমাণে ছিল। কাঠ থেকে একটা ব্যাপক পরিমাণ টাকা ইনকাম করতো বাঙালি। এবার আসে যাক বাঙালির খাওয়া দাওয়া প্রসঙ্গে। আর বাঙালির খাওয়ার কথা যখন হচ্ছে, তখন মাছে ভাতে বাঙালি এই কথাটা তো প্রচলিত আছে। বাংলা নদ নদী খাল বিলে পূর্ণ জায়গা, তা সেখানে ধান যেমন চাষ হয় তেমনি মাছও যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। সুতরাং প্রাচীন যুগ থেকে বাঙালির খাদ্য তালিকার একেবারে উপরের দিকে রয়েছে মাছ, এবং বিভিন্ন রকমের মাছ। প্রাচীন আমরা যে গ্রন্থগুলো পাই তাতে বাঙালির খাদ্য তালিকাতে ভাতের সঙ্গে গাওয়া ঘি, মোরলা মাছ, আবার তার সঙ্গে নালতে বা পাট শাক, এ বলে রাখা দরকার, শাক জিনিসটা কিন্তু বাংলাতে অঢেল পরিমাণে হতো। এবং বাঙালি শাক খেতেও ভালোবাসে, তখনও ভালোবাসতো, এখনো ভালোবাসে। তা নালতে বা পাট শাক বা কলমি শাক, অন্যান্য যা কিছু শাক আছে, প্রচুর পরিমাণে শাক আছে তোমরা জানো, সেই সমস্ত শাক, তার সাথে অবশ্যই দুধ। যেহেতু কৃষি প্রধান সমাজ, তাই চাষবাসের সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে অবশ্যই গরু থাকতো, এবং গরুর থেকে আসতো দুধ। আর সেই দুধ থেকে তৈরি হতো মেড প্রোডাক্ট, যেমন ঘি, ছানা, দই, এই সমস্ত কিছু, এবং সেগুলো খাবারের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা হতো। তা দুধের সঙ্গে আবার ফল যোগ হচ্ছে, কখনো আম, কখনো কলা, কখনো কাঁঠাল। তো এই সমস্ত ফল দিয়ে ফলাহার বা ভাতের সঙ্গে মাছ দিয়ে মাছ ভাত, এগুলো বাঙালির তখনও প্রিয় খাবার ছিল, এখনো পর্যন্ত বাঙালির প্রিয় খাবারের তালিকাতেই পড়ে। আচ্ছা, একটা কথা অবশ্যই বলে রাখা দরকার, তখন সকালে উঠে বাঙালির কিন্তু চা খাওয়ার অভ্যেসটা ছিল না। আমি আগেই বলেছি যে আমরা যে সমস্ত খাবার আজকের দিনে খাই, এই সমস্ত খাবার কিন্তু চিরকাল বাংলার বুকে প্রচলিত ছিল না। চাটা চীন দেশ থেকে আমদানি করা হয়েছে, এটা বাংলায় প্রচলন করেছে ব্রিটিশরা। তো চা এই ব্যাপারটির সঙ্গে বাঙালি কিন্তু তখন পরিচিত ছিল না। যে সমস্ত সবজিগুলো বাংলায় এই সময় পাওয়া যেত, তার মধ্যে লাউ, কুমড়ো, কচু, ডুমুর, ঝিঙে, এই সমস্ত যে সবজি যেগুলো এখনো পর্যন্ত প্রচলিত আছে, তার সঙ্গে আবার আমরা জানি পরবর্তীকালে, আমি আগে বললাম, যেমন আলুটা এসেছে, টমেটো এসেছে, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, ব্রকলি, আর অন্যান্য অনেক সবজি যেগুলো পরবর্তীকালে বাংলায়। যার একটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। টমেটোর একটা নাম হচ্ছে বিলাতি। ওকে, বিলাতি কোথায় এসছে? বিলেত থেকে। বিলেত মানে বিদেশ। এখান থেকে বোঝা যায় যে টমেটো কিন্তু বিদেশ থেকে এসছে। আচ্ছা, লঙ্কার ইংরেজি কিন্তু চিলি। এটা দক্ষিণ আমেরিকা চিলি অঞ্চল থেকে পর্তুগিজদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে, তার মতো বাংলাও অবশ্যই ছিল। আর মাছে ভাতে বাঙালির কথা বললাম, বাংলার খাল বিল নদী নালাতে মাছ তো অবশ্যই পাওয়া যেত। তো যে সমস্ত মাছ সে সময় পাওয়া যেত, তার মধ্যে রুই, কাতলা, শোল, বোয়াল, মোরলা, কয়রা, এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার ইলিশ বা মোহনা ইলিশ, সেগুলো তো ছিলই। গরিব লোক তারা সবসময় হয়তো মাছ ভাত বা আমিষ খাবার সুযোগ পেত না, তো তাদের খাবারের মধ্যে শাকসবজির ব্যাপারটা একটু বেশি প্রাধান্য পেত। আচ্ছা, মাংস যে সবাই খেত, বাঙালির মধ্যে সবাই যে মাংস খেত তাই নয়, এখনো পর্যন্ত বৈষ্ণব বাঙালিরা মাংস জিনিসটাকে পরিহার করে চলে।
তো মাংস খাওয়াটা সবার মধ্যে প্রচলিত ছিল না, কিন্তু কোনো কোনো মানুষ তারা হরিণ, ছাগল বা বিভিন্ন পাখি, কচ্ছপের মাংস, কাঁকড়ার মাংস, এই সমস্ত মাংস তারা খেত। এছাড়া খাদ্যদ্রব্যের মধ্যে আর যে জিনিসগুলোর নাম করা যায় সেটা হচ্ছে বাংলার বুকে আখ এবং খেজুর, এই দুটোর থেকে তৈরি গুড় অথবা চিনি, সেগুলো রয়েছে। দুধ থেকে আমি আগেই বলেছি মিল্ক মেড প্রোডাক্ট যেগুলো হয় তার মধ্যে দুধ থেকে ছানা, ক্ষীর, পায়েস, দই, এগুলো বাঙালির খাদ্য তালিকার মধ্যে চিরকালই ছিল বলা যায়। তো আমরা মোটামুটি ভাবে যে আলোচনা করলাম বাংলার খাদ্যদ্রব্য সম্পর্কে, মোটামুটি বলা যায় যে রায়গুণাকর ভারতচন্দ্রের সেই কবিতার লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই দুধে ভাতে বাঙালি মোটামুটি ভাবে কিন্তু ছিল, এটা নিশ্চিত ভাবে বলা যায়। তো কৃষিকাজে আলোচনা যখন হচ্ছে তার মধ্যে অবশ্যই জীবজন্তু এসে পড়ে। তো যে সমস্ত জীবজন্তু গৃহপালিত ছিল, যেগুলো আগেও ছিল এখনো পর্যন্ত আছে, খুব একটা চেঞ্জ কিছু হয়নি। গৃহপালিত জীবের মধ্যে নাম করতে হয় কুকুর, গরু, বলদ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এই সমস্ত কিছু যেগুলো এখনো পর্যন্ত বাঙালির ঘরে লালন পালন করা হয়। এছাড়াও অন্যান্য পাখি বা পশুদের মধ্যে পায়রা, কোকিল, কাক, ময়ূর, এই সমস্ত ছিল। আচ্ছা, জলচর পাখি ছিল, এছাড়াও উট, হাতি, ঘোড়া, বাঘ, বুনো শুয়োর, বুনো মোষ, সাপ, এ সমস্ত ছিলই। সাপের কথা যখন এলো তখন বাংলায় একটা প্রচলিত পূজা পার্বণ হচ্ছে মনসা পুজো, তার থেকে বোঝা যায় যে বাংলা সাপে মোটামুটি ভরপুর ছিল। আর একটা কথা প্রচলিত আছে, জলে কুমির, ডাঙায় বাঘ। সুন্দরবন অঞ্চলে গেলে এখনো পর্যন্ত এই কথাটা সুন্দরভাবে শুনতে পাওয়া যায়, যদিও বর্তমানে বাঘের পরিমাণ অনেক কমে যাচ্ছে, বাঘ একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। তবে যে সময় কথা বলছি সেই সময় কিন্তু বাংলায় বাঘের প্রাচুর্য প্রচুর ছিল, প্রচুর পরিমাণে বাঘ পাওয়া যেত। এরপর আসে যাক বাংলার শিল্পের কথায়। শিল্প বলতে প্রথমেই যে জিনিসটার কথা মনে আমাদের রাখতেই হবে এবং যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি সেটা হচ্ছে বাংলার বস্ত্র শিল্প। বাংলার বিভিন্ন অঞ্চলে কাপড় বোনার যে শিল্প, সেটা একটা ভ্যারাইটি আমরা দেখতে পাই। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নিজস্ব শৈলীর কাপড় এই সময় তৈরি হতো। তার মধ্যে যেটার নাম অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মসলিন। ব্রিটিশ যুগ পর্যন্ত মসলিনের ব্যাপক প্রচলন দেখা গেছে। এটা একটা অদ্ভুত ধরনের শিল্প বলা যায়, যেটা গোটা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই মসলিন শিল্প গড়ে উঠেছিল। মসলিন কাপড় সম্পর্কে নানা রকমের গল্প শোনা যায়, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝাও খুব মুশকিল। তবে মসলিন কাপড় যে বেশ একটু অন্য ধরনের বিশেষ ধরনের কাপড় ছিল সেই নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। এমন কথা শোনা যায় যে মসলিন কাপড় যেটি বোনা হতো তুলোর থেকে, সুতোর থেকে, কিন্তু সেই কাপড়টাকে পাট করে ছোট্ট একটা ম্যাচিস বক্সের মতো একটা ছোট্ট জায়গায় এত বড় কাপড়টাকে গুটিয়ে রাখা সম্ভব ছিল। আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যে শরৎকালে ঘাসের উপর যে শিশির পড়ে, সেই শিশির উপর যদি মসলিন কাপড়কে মেলে দেওয়া হতো তাহলে কাপড়টা সেই ঘাসের সঙ্গে মিলিয়ে যেত, কাপড়টাকে আলাদা করে দেখা যেত না। আবার এমনও শোনা যায় যে একটা 12 হাত লম্বা কাপড়কে একটা আংটির মধ্য দিয়ে সুন্দর পার করে নেওয়া যেত। তো এই মসলিন কাপড়ের যে ব্যাপক প্রচলন, তার চাহিদা, দামও খুব বেশি ছিল, কিন্তু তার চাহিদাই ছিল ব্যাপক। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে মসলিন কাপড়ে প্রচুর পরিমাণে চাহিদা ছিল, যেটা ব্রিটিশ ব্যবসায়ীদেরকে বিপদে ফেলেছিল এবং বলা যায় যে পরিকল্পনা করে বাংলার মসলিনকে ব্রিটিশরা ধ্বংস করেছে। তো এই মসলিন বাদ দিয়েও অন্যান্য অঞ্চলেও বিভিন্ন বস্ত্র রীতি প্রচলন ছিল। এছাড়াও যে অন্যান্য শিল্পের মধ্যে যেগুলির নাম করতে হয়, ধাতু শিল্প, ধাতু থেকে গয়না, থালা, বাসন, অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, এ সমস্ত তৈরি একটা প্রচলন ছিল। তাছাড়াও রয়েছে কাঠ শিল্প। বাংলায় যেহেতু প্রচুর পরিমাণে কাঠ পাওয়া যেত, কাঠ দিয়ে ঘর বাড়ি, মন্দির, পালকি, নৌকো, গরুর গাড়ি, এই সমস্ত তৈরি করা হতো। এবং কোন কোন ক্ষেত্রে বাংলার যারা শিল্পী তাদের মধ্যে সংঘ বা গোষ্ঠী গড়ে উঠেছিল, যেগুলো আমরা গিল্ড বলতে পারি, এবং তার মধ্যে মাধ্যমে তারা সংঘবদ্ধ ভাবে তাদের শিল্প কাজ করত। তবে একথা অবশ্যই বলা উচিত যে শিল্প বলতে গেলে কিন্তু কুটির শিল্পের কথা বলা হচ্ছে। আরেকটা জিনিস অবশ্যই বলা দরকার, বাংলার সেই সময় যারা শাসক ছিলেন, বিভিন্ন রাজা, নবাব অথবা জমিদার, তারাও কিন্তু শিল্পীদেরকে যথেষ্ট সাহায্য করতেন, তাদের পৃষ্ঠপোষকতা করতেন এই সমস্ত শিল্পকর্মগুলো যাতে তারা সহজ সরলভাবে, সুস্থভাবে শিল্প কাজগুলোকে তারা চালিয়ে নিয়ে যেতে পারে। যে কারণে বাংলা এই সমস্ত
যে ভালো শিল্পগুলো সেগুলো গড়ে উঠতে পেরেছিল। তো স্টুডেন্টস, আজকে আমরা এখানেই আমাদের যে বাংলার সাংস্কৃতিক ইতিহাস, সে সাংস্কৃতিক ইতিহাসের পার্ট 1 এখানে শেষ করছি। আমি আগে বললাম যদি তোমাদের পার্ট 1 ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সেক্ষেত্রে আমরা পার্ট 2 নিয়ে আসবো। ধন্যবাদ।